অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকলেরই প্রত্যাশাটা একটু বেশি। সব আন্দোলন যৌক্তিক এটাও আমি বলবো না, সব আন্দোলন অযৌক্তিক এটাও আমি বলি না। শুরুটা করতেই চাচ্ছি যে একের পর এক আন্দোলন, যেভাবে আমি ভূমিকা বক্তব্যে বলেছি যে যৌক্তিক আসলে কতটা। ধন্যবাদ আপনাকে। যদি আজকে দিয়েই শুরু করেন। জি, অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল। আগে তো আপনার দীর্ঘ 2008 সালের পর 2009 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আপনার একটা স্বৈরাচারী শাসন ছিল, ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল। তাদের সময় তো কোনো আন্দোলনের যৌক্তিক আন্দোলনেরও কোনো আপনার যৌক্তিকতা তাদের কাছে ছিল না। তারা সবসময় বলতেন যে রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধীরা আপনার যারা তখন ক্ষমতায় ছিলেন তারা দাবি করতেন যে মুক্তিযুদ্ধের একমাত্র সোল এজেন্ট, দেশটাকে বিভাজিত করেছিল ওনারা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আরেকটা হচ্ছে বিপক্ষ শক্তি। যারাই আন্দোলন করতেন দাবি আদায়ের জন্য, যৌক্তিক বা অযৌক্তিক যেটাই হোক না কেন, সবটাকেই তারা আপনার টার্ম করতেন এভাবে যে সরকারকে হটানোর জন্য বা মুক্তিযুদ্ধ বিরোধীরা আপনার এগুলো করছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে অর্জন, যেটা দীর্ঘ 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক অনেকগুলো দল যুগপৎ আন্দোলন করেছে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। একটা পর্যায়ে এসে এটার ত্রিমাত্রিক যে প্রতিফলন আমরা দেখলাম সেটা হচ্ছে যে সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন নিয়ে আন্দোলন করেছে এবং এই আন্দোলনটা কিন্তু দীর্ঘ 16 বছরের পাপাচার, অন্যায়, ন্যায়, আপনার টাকা পাচার থেকে আরম্ভ করে, অপশাসন থেকে আরম্ভ করে, বিচার বিভাগের স্বাধীনতাকে কক্ষিগত করে বিচার কার্যকে প্রভাবিত করার মাধ্যমে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার মধ্য দিয়ে যে পাপের বোঝা, সেই পাপের বোঝার উপর দিয়ে আপনার ছাত্র জনতার আন্দোলনটা আপনার যৌক্তিকতা এবং এক পর্যায়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তার পরবর্তীতে এই যে অর্জনটা, এক্ষেত্রে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকলেরই প্রত্যাশাটা একটু বেশি। সব আন্দোলন যৌক্তিক এটাও আমি বলবো না, সব আন্দোলন অযৌক্তিক এটাও আমি বলি না। আপনি দেখুন, যেমন আনসার বিদ্রোহ আমরা দেখেছি এর আগে। সর্বশেষ যেটা 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থেকে অন্য একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে যাবার জন্য তারা আন্দোলন করেছে, আমরা দেখেছি। এখানে একটা প্রশ্ন এসছে যে জনমনে একটা অস্বস্তি কিংবা জনগণের ভোগান্তি যেটা হয়েছে সেটা কি, যে রাস্তাঘাট যখন বন্ধ থাকে তখন স্বাভাবিকভাবেই আমরা সব কিছু থেকে কিছুটা হলেও আমরা আপনার সমস্যার মধ্যে পড়ে থাকি। আমি ব্যক্তিগতভাবে, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমি ঠিক বুঝতে পারি না যে এই যে ঢাকা কলেজ বলেন, তিতুমির কলেজ বলেন, ইডেন কলেজ বলেন, এই যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো, তারা অন্য একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে। দেখুন আমি আজকে দেখেছি যে জুলাই 36 বিশ্ববিদ্যালয়, জুলাই 36 ইউনিভার্সিটি এ নামের একটা প্রপোজাল এসছে যে তারা সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে। এটা নতুন একটা বিশ্ববিদ্যালয় হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যটা হচ্ছে যে প্রাচ্যের অক্সফোর্ড, 100 বছরেরও বেশি পুরনো যার বয়স। তো সে ধরনের একটা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে তারা চলে গিয়ে তারা কতটুকু লাভবান হবে? লাভবান হতে হবে আপনার যদি শিক্ষার যৌক্তিক মান উন্নয়ন না হয়ে থাকে, রিসার্চে যদি বা শিক্ষা খাতে যদি ব্যয় নির্বাহ সরকার না করে, বাজেটে যদি না থাকে, তাহলে আপনি প্রকৃত শিক্ষা বা উচ্চশিক্ষা নিশ্চিত করবেন কি করে? দ্বিতীয়ত, আপনি যে লেখাপড়া শিখে যে আপনার যে কর্মক্ষেত্রে যাবেন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি মূলত এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি দেশে ক্রিয়েট না হয়, তাহলে এই যে বিশ্ববিদ্যালয়গুলো বা অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো থেকে যারা পাশ করবে, সে যদি চাকরির নিশ্চয়তা না পায় বা চাকরি না পায়, তাহলে তো এমপ্লয়মেন্ট অপরচুনিটিও ক্রিয়েট হলো না। আপনি একটা বিশ্ববিদ্যালয়ের নাম করেন, একটা জাস্ট নামের পরিবর্তন, তাতে তো কাজ হবে না। নাম হবে কিন্তু কাম হবে না।